আসসালামু আলাইকুম। বাংলাদেশের মার্কেটে 40 থেকে 50,000 টাকার বাজেটটা বরাবরই খুবই সেন্সিটিভ। আর এই বাজেটে আমরা এমন একটা ফোন খুঁজি যেটা দিয়ে সব হবে, গেমিং হবে, প্রিমিয়াম ফিল আসবে, আবার ব্যাটারি ব্যাকআপও হবে জোস। আর এই সবগুলো জিনিসই আমার হাতের এই ফোনটাতে রয়েছে। কথা বলছিলাম আইকুন নিও 11 এই ফোনটা নিয়ে। নিও 10 নিয়ে অনেক মাতামাতি হয়েছে এবং অনেক ইস্যুও ছিল, তাই আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্পেক্স ও পারফরমেন্স নিয়ে কথা বলবো না, এই ফোনে আগের মতো ইস্যুগুলো রয়েছে কিনা সেটাও খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমি এই ফোনটা বিগত 7-8 দিন ধরে নিজের পার্সোনাল ফোন হিসেবে ইউজ করেছি, আর সেটার উপরেই আজকের এই রিভিউটা। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকিপার। ফোনটার 12256 জিবি চাইনিজ ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 49,499 টাকায়। আর ফোনটা কিন্তু পেয়ে যাবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান SMS গ্যাজেটে। তারা কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল সব প্রোডাক্টই সেল করে, বিশেষ করে চাইনিজ ফোনগুলো তাদের কাছ থেকে সেরা দামে পাওয়া যায়। ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিয়েন। গতবারের নিও 10 এর প্লাস্টিক বডি নিয়ে কিন্তু আমাদের সবার একটা আক্ষেপ ছিল, তাই আইকো এবার সেই আক্ষেপটা মিটিয়ে দিয়েছে। নিও 11-এ আপনারা পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস বিল্ড। ফোনটা হাতে নিলে ওই সলিড প্রিমিয়াম ভাইবটা পাওয়া যায়। কালারটা কিন্তু জোস লাগছে আমার কাছে, আর এই কালারটার নাম হচ্ছে ফেসিং দ্য উইন্ড, মানে বাতাসের টেক্সচার দেয়া, আর এখানে একটা গ্রেডিয়েন্ট টোন দেয়। ডানে বামে করলে কালারটা স্লাইটলি চেঞ্জ হয়, জিনিসটা দেখতে কিন্তু ভালোই লাগে। এখন ডিজাইনের বিষয়টা পুরোপুরি পার্সোনাল চয়েসের উপর, তাই আপনাদের কাছে কেমন লাগবে নট শিওর। এছাড়া এর থিকনেসটা 8 মিলিমিটার আর ওজন 216 গ্রাম। ওজনে কিছুটা ভারী মনে হলেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ব্যালেন্সড, তাই ভারী ভাবটা কমই মনে হয়েছে। বাটন অ্যান্ড পোর্টসে সব কিছুই অ্যাভেলেবেল, যা যা নেসেসারি। এবার আসি আসল গেম চেঞ্জার মানে স্ন্যাপড্রাগন 8 এলিট নিয়ে। সাথে রয়েছে LPDDR5X আলট্রা র্যাম ও UFS 4.1 স্টোরেজ। স্পেক কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের, সেই সাথে বেঞ্চমার্কেও এই ফোনটা কাঁপায়া দিছে। অন্তত স্কোর আসছে 33,73,979, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 2,800 আর মাল্টি করে পেয়েছি 8,646। ইউএফএস 4.1 টাইপের স্টোরেজ টেস্টের রেজাল্টও অনেক বেটার ছিল। তবে আমরা যখন ফোনটাকে একদম এক্সট্রিম লেভেলে পুশ করলাম ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে, তখন কিছু রিয়েলিটি সামনে আসছে। ফোনটার স্টেবিলিটি স্কোর ছিল মাত্র 37% এবং টেম্পারেচার উঠেছিল 46 ডিগ্রি সেলসিয়াস। সিপিইউ থ্রটলিং টেস্টেও একই অবস্থা। 15 মিনিটের টেস্টে 10 মিনিট পর অনেকটা থ্রটল করেছে, যার ফলে স্টেবিলিটিটা কম আসছে। আমরা রিটেস্ট করেও সিমিলার রেজাল্টই পেয়েছি। এর মানে হলো স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটা প্রচণ্ড পাওয়ারফুল হলেও দীর্ঘক্ষণ ফুল লোডে চললে প্রচুর হিট জেনারেট করে এবং এর ফলে পারফরমেন্সটাও কিছুটা কমে যায়। তবে খুশির খবর হলো এই থ্রটলিংটা লিনিয়ার, হুট করে ল্যাগ দেয় না। এটা বুঝতে আমরা গেমিং টেস্ট করেও দেখেছিলাম যে এটা গেমিংয়েও ইফেক্ট ফেলে কিনা। তবে গেমিংয়ের সময় কিন্তু এ ধরনের কোনো ইস্যু পাইনি। হিটিংটা সাধ্যের মধ্যেই ছিল। হিট হয়, তবে ওভার হিটিংয়ের মতো অতটাও না। এদিক থেকে কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে। পাবজিতে সুপার স্মুথ গ্রাফিক্সে 90 FPS গেম খেলেছিলাম, ম্যাক্সিমাম এটাই সাপোর্ট করে। আমরা 20 থেকে 30 মিনিট টানা গেম খেলেছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়েনি। স্মুথলি ইন্টেন্স ফাইটগুলো হ্যান্ডেল করতে পারছিল। এভারেজে FPS পেয়েছি 88। ই ফুটবলে হাই সেটিংসে 60 FPS সাপোর্ট করে। ফুটবল ম্যাচ চলাকালীন কোনো ল্যাগ বা স্ট্যাটারিং ছিল না। প্লেয়ার মুভমেন্ট ছিল একদম ফ্লুইড। ই ফুটবল লাভারদের জন্য এটা প্লাস পয়েন্ট। এছাড়াও ফোনটাকে আরও প্রেশার দিতে আমরা জেনসিন ইম্প্যাক্ট গেমটাও খেলেছিলাম, আর এখানে Q2 চিপের ভিজুয়ালাইজেশন অন করার পর এর গ্রাফিক্স কোয়ালিটি ছিল অনেক জোস, বিশেষ করে যদি হাইয়েস্ট গ্রাফিক্সে 30 FPS গেম খেলা হয়। হাই গ্রাফিক্সেও মাইক্রো স্টার্টার বা ল্যাগের দেখা পাইনি। এভারেজে FPS ছিল 29। এছাড়া আমরা কাস্টম গ্রাফিক্সে 60 FPS গেম খেলেছিলাম। এখানে আমরা হাই গ্রাফিক্স ও FPS নো লিমিট দিয়ে খেলেও 59 FPS পেয়েছি, যেটা কিনা এই ধরনের হাই প্রেশার গেমগুলোর জন্য অনেক দুর্দান্ত। হেভি পাওয়ারফুল গেম কারেক্স স্ট্রিটটাও খেলেছি ফোনটার পারফরমেন্স ও হিটিং টেস্ট করার জন্য। এখানে আমরা হাই গ্রাফিক্স ও FPS নো লিমিট দিয়ে খেলেও 59 FPS পেয়েছি, যেটা কিনা এই ধরনের হাই প্রেশার গেমগুলোর জন্য অনেক দুর্দান্ত। সিটি ড্রাইভের সময় বা নর্মালি গেম খেলতে গিয়ে মেজর কোনো ল্যাগের দেখাও পাইনি। ফোনটা কিন্তু প্রপারলি গেমটা হ্যান্ডেল করতে পেরেছে। ওভারঅল গেমিং পারফরমেন্সে এটাতে কম্প্রোমাইজের সুযোগ নেই, এক কথায় টপ অফ দ্য টাউন বলা যায়। এবার একটু ফোনটার সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। ফোনটাতে থাকছে ভিভোর নিজস্ব অরিজিনোএস 6, যা অ্যান্ড্রয়েড 16-এর উপর বেস করে তৈরি। শুরুতেই বলে রাখি, যারা গ্লোবাল বা একদম ক্লিন ইউআই ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে এটা একটু মেসি মনে হতে পারে, কারণ চাইনিজ রম হওয়ার কারণে এখানে বেশ কিছু ব্লটওয়্যার বা প্রি ইনস্টল করা অ্যাপ থাকে। যদিও এর বেশিরভাগই আনইনস্টল করা যায়,
তবুও এর ইউজার এক্সপিরিয়েন্সটা একদম ক্লিন না। তবে এর পজিটিভ দিক হলো এর অপটিমাইজেশন। অ্যানিমেশনগুলো বেশ রেসপন্সিভ এবং ফ্লুইড। আইকিউ তাদের এই ওএসএ অ্যানিমেশনের উপর বেশ কাজ করেছে, যা ব্যবহার করার সময় একটা প্রিমিয়াম ফিল দেয়। আর চাইনিজ ফোনের সেই পুরাতন নোটিফিকেশন ইস্যু, দেখুন এটা এখনো পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়নি, তবে এটাকে এখন আর মেজর সমস্যা বলা চলে না। আপনি যদি সেটিংস থেকে অ্যাপগুলোকে প্রপারলি পারমিশন দেন এবং অটো স্টার্ট অন করে রাখেন, তবে 90% ক্ষেত্রে এই নোটিফিকেশন অন টাইমেই পাবেন। যারা টুকটাক সেটিংস বুঝেন তাদের জন্য এটা কোনো ডিল ব্রেকার ইস্যুই না। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট আর ফাস্ট স্টোরেজ কম্বিনেশনে ফোনটা সুপার রেসপন্সিভ ছিল। আমরা টেস্ট করে দেখেছি, ব্যাকগ্রাউন্ডে 15 থেকে 20টা অ্যাপ ওপেন করে রাখলেও অ্যাপ রিলোড হওয়ার প্রবণতা অনেক কম। র্যাম ম্যানেজমেন্টে আইকিউ এখানে যথেষ্ট কনসিস্টেন্ট। হ্যাঁ, সিস্টেম কিছুটা বেশি র্যাম দখল করে রাখে, যা আমরা চাইনিজ রমগুলোতে সবসময় দেখে আসছি। মোট কথা, এই সফটওয়্যার আর র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। এটা ফাস্ট, স্মুথ এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট রিলায়েবল। এখন আসি এর ইম্পর্টেন্ট আরেকটি পার্ট, ডিসপ্লেতে, যেটা আমরা ফার্স্টে স্কিপ করেছিলাম। আইকিউ নিউ 11-এ তারা ব্যবহার করেছে 6.82 ইঞ্চির একটা বিশাল 2K রেজুলেশনের 80 LTPO অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের কোয়ালিটি বলতে গেলে এক কথায় টপ নচ। কালারগুলো একদম ক্লোজ টু অ্যাকুরেট মনে হয়েছে, আর ডিপ ব্ল্যাকগুলো প্রপারলি প্রডিউস করতে পারছিল। তবে ছোটোখাটো কিছু বিষয় আমার নজরে এসেছে। এই ফোনটাতে কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেটটা দেওয়া হয়েছে, তবে আমরা আমাদের টেস্টিংয়ে কেন জানি 144 হার্জটা খুঁজে পাই নাই। ইউএফও টেস্ট বলেন বা নর্মাল হেভি ইউজ, সব জায়গায় এটা 120 হার্জ পর্যন্তই পুশ করতে পারে। যদিও 120 হার্জটা যথেষ্ট স্মুথ এবং ক্রোমে বা অন্যান্য অ্যাপে প্রপারলি কাজ করছিল। এখন কথা বলি এর টেকনিক্যাল কিছু ফিচার নিয়ে। কন্টেন্ট ওয়াচিং এর জন্য এখানে কি নাই ভাই? ডলবি ভিশন, HDR10+, HDR ভিভিড, এর সাথে আছে 68 বিলিয়ন কালার সাপোর্ট। সোজা বাংলায় নেটফ্লিক্স বা ইউটিউবে হাই রেজুলেশন কন্টেন্ট দেখার সময় আপনি জাস্ট মুগ্ধ হতে বাধ্য। আর এতে রয়েছে 2592 হার্জের PWM ডিমিং, যার ফলে কম আলোতে অনেকক্ষণ ফোন চালালেও আপনার চোখে কোনো ফ্লিকারিং বা অস্বস্তি হবে না। আউটডোর ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে 1800 নিটসের HBM ব্রাইটনেসটাই এখানে আসল, আর এর কারণে আউটডোর ভিজিবিলিটিও বেটার পাওয়া যায়। তাছাড়া ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং ক্লিন। এর সাথে তারা যে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দিয়েছে, সেটা কিছুটা হলেও রোদের আলোতে ডিসপ্লেটা ভিজিবিলিটি বাড়ায়। ডিসপ্লে প্রোটেকশনের জন্য তারা ব্যবহার করেছে রক গ্লাস। যদিও আমি সবসময় বলি এক্সট্রা একটা প্রোটেক্টর লাগিয়ে নেওয়া ভালো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এর আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সবচেয়ে ভালো লেগেছে এর পজিশনটা। এর পজিশনিং একদম পারফেক্ট জায়গায়, আর এর স্পিডটা অনেক ফাস্ট। মোট কথা, এর ডিসপ্লে সেকশন নিয়েও কম্প্রোমাইজ করতে হচ্ছে না আপনাদের। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের জন্য এটা গুড এনাফ। পারফরমেন্স কেন্দ্রিক ফোন, আর সেই সাথে আমরা ভাবছি আইকিউ নিউ 11 এবং রেডমি K90-র মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই করাবো। তাই আজকে এর ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। বিস্তারিত সেই ভিডিওতে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এই ফোনের পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের সনি লাইটিয়া 700C মেইন সেন্সর, আর 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটা আল্ট্রাওয়াইড সেন্সর। তাছাড়া ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা f2.5 অ্যাপারচারের একটা সেলফি ক্যামেরা। তবে যা আছে সেগুলোর মধ্যেই আইকিউ কিন্তু সবসময় চেষ্টা করে পারফরমেন্স কেন্দ্রিক ফোন হলেও ক্যামেরা অপটিমাইজেশনটা ভালো করার। আর এই ফোনের ক্যামেরাও কিন্তু অতটা খারাপ না। এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে তোলা ছবিগুলো দেখার মতো। কালার রিপ্রোডাকশন একটু ভাইব্রেন্ট, বিশেষ করে দু একটা কালারকে একটু বেশি বুস্ট করে, আর কিছুটা ওয়ার্ম টাইপের। যারা এডিট করা ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দিতে চান, তাদের ছবিগুলো অনেকটা পছন্দ হবে। ডিটেলস আর শার্পনেসও মোটামুটি ব্যালেন্সড, তবে খুব কড়া রোদে মাঝে মধ্যে হাইলাইট কন্ট্রোল করতে গিয়ে শ্যাডো এরিয়ার ডিটেলস কিছুটা হারিয়ে ফেলে। তবে নর্মালি অনেক ছবিতেই ডাইনামিক লেন্সটাও চলনসই মনে হয়েছে। যেহেতু আলাদা কোনো টেলিফোটো লেন্স নাই, তাই 1x, 1.5x বা 2x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে হয়। আমি টেস্ট করে দেখেছি, এজ ডিটেকশন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষমতা কিন্তু মন্দ না। তবে ওই যে অপটিক্যাল লেন্সের যে একটা ন্যাচারাল ডেপথ থাকে, সেটা এখানে কিছুটা মিসিং। আর স্কিন টোনের ক্ষেত্রে এদের একটা বিউটিফাই করার প্রবণতা আছে, যা ফেসকে একটু বেশি স্মুথ করে ফেলে। বাট মাঝে মাঝে কিছু এক্সেপশনাল ছবিও পাওয়া যায়, যেগুলো দেখলে টেলিফোটো লেন্সের ঘাটতিটা কিছুটা হলেও মিটতে পারে। যাই হোক, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সটাকে খারাপ বলবো না, ভালো লাইটিংয়ে বেটার ছবি প্রোভাইড করতে পেরেছে। তবে মেইন থেকে আল্ট্রাওয়াইডের এক্সপোজিংটা স্লাইটলি বেটার মনে হয়েছে আমার কাছে।
8 মেগাপিক্সেল অনুযায়ী খারাপ বলা যাবে না, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। সেলফির পারফরমেন্স এখানে অ্যাভারেজই লেগেছে, দিনের আলোতে কাজ চলে যাবে এমন ছবি দেয়, তবে খুব স্পেকটাকুলার কিছু না। এখানেও সেই অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলোর মতো ফেসকে রিয়েলিস্টিক রাখার বদলে কিছুটা আর্টিফিশিয়াল করে ফেলে, ডিটেলসটাও কম মনে হয়েছে। ভালো দিক হলো পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 8K 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এই বাজেটে 8K এর ফুটেজগুলো ভালোই, খারাপ না। তাছাড়া 4K 60fps ওয়াইএস সহ ভিডিও করা যায়, তখন স্টেবিলিটিটা কাজ করে। ওয়াইএস থাকার কারণে ভিডিও বেশ স্টেবল থাকে, হাঁটাচলা করে ভিডিও করলেও খুব একটা কাঁপে না। কালার আর ফোকাসিং স্পিডও ভিডিওর ক্ষেত্রে বেশ কুইক মনে হয়েছে। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট। সেলফিতে এসে আইকিউ যেন কয়েক বছর পিছিয়ে আছে। এই বাজেটের ফোনে এখনও সেলফি ক্যামেরায় 1080p 60fps আটকে থাকাটা আসলেই মানা যায় না। 4K তো দূরে থাক, অন্তত 2K সাপোর্ট দিলে ভিডিওগুলো আরও স্মুথ হতো। যারা ব্লগিং করেন বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানান, তাদের জন্য এটা একটা বড় ড্রব্যাক। এক কথায় বললে নিউ 11-এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু খারাপ না, তবে টেলিফটো লেন্স আর সেলফি ক্যামেরার লিমিটেশন, এই দুইটা আক্ষেপ কিন্তু থেকেই যায়। পারফরমেন্স সেন্ট্রিক ফোন তো, তাই ক্যামেরা সেকশনটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে আইকু। এবার কথা বলা যাক এই ফোনের অন্যতম একটা হাইলাইটস, ব্যাটারি নিয়ে। আইকু নিউ 11-এ তারা ব্যবহার করেছে বিশাল 7500 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। এখনকার সময়ে চাইনিজ ফোনগুলোতে এই সিলিকন কার্বন ব্যাটারিটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কারণ এতে ব্যাটারি ক্যাপাসিটি বড় হলেও ফোন কিন্তু অতটা মোটা হয় না। আমি নিজে এটা পার্সোনালি টেস্ট করে দেখেছি। আমার নর্মাল ইউজেসে 93% চার্জ কনজিউম করে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 9 ঘন্টা 31 মিনিট, মানে 10 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। 7500 mAh ব্যাটারি থেকে 11 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায়, তবে পাওয়ারফুল প্রসেসর থাকায় এখানে 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপটাও অনেক বেটার। যারা সারাদিন বাইরে থাকেন বা ফোনে প্রচুর কন্টেন্ট দেখেন, তাদের জন্য এই ব্যাটারি ব্যাকআপ বেনিফিশিয়াল হবে আশা করা যায়। বক্সে দেওয়া আছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের টেস্টিংয়ে 3% থেকে 100% ফুল চার্জ হতে সময় লেগেছে 54 মিনিট। টাইমটা স্লাইটলি বেশি মনে হতে পারে, তবে এখানে ব্যাটারিটাও কিন্তু বিশাল বড়। আর এই বিশাল ব্যাটারি চার্জ করতে গেলে শেষ দিকে চার্জিং স্পিড কিছুটা স্লো হয়ে যায় ব্যাটারি হেলথ ঠিক রাখার জন্য। সো 54 মিনিট সময়টা এই বিশাল ব্যাটারির জন্য আমার কাছে যথেষ্ট লজিক্যাল এবং ফাস্ট মনে হয়েছে। আরেকটা ভালো দিক হলো এতে বাইপাস চার্জিং সাপোর্ট করে। ওভারঅল এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে অন্তত আপনাকে চিন্তা করতে হবে না। আইকু নিও 10-এ নেটওয়ার্ক ড্রপ বা কল ড্রপ নিয়ে বেশ কিছু কমপ্লেন ছিল। সো আইকু নিও 11 হাতে পাওয়ার পর আমার সবচেয়ে বড় কনসার্ন ছিল এটাই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এই 7-8 দিনে আমি কল ড্রপ বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু পাইনি। 4G প্লাস একদম কনসিস্টেন্ট থাকে এবং ডাটা স্পিডে আমি কোনো অস্বাভাবিক ফ্লাকচুয়েশন লক্ষ্য করিনি। কানেক্টিভিটির দিক থেকে আইকু এখানে লেটেস্ট সব টেকনোলজি দিয়ে দিয়েছে। এতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 7 সাপোর্ট। ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ দুইটাই বেশ ইমপ্রেসিভ ছিল। বড় ফাইল ডাউনলোড বা অনলাইন গেমিংয়ের সময় পিং যথেষ্ট স্টেবল থাকে। এছাড়া এতে আছে 16টা 5G ব্যান্ড, ব্লুটুথ 5.4 এবং NFC। যারা কন্ট্যাক্টলেস পেমেন্ট বা NFC ট্যাগ ব্যবহার করেন তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। সোজা কথায় নিও 10-এ নেটওয়ার্ক নিয়ে যে বদনাম ছিল, নিও 11-এ আইকু সেটা সাকসেসফুলি ফিক্স করতে পেরেছে বলেই মনে হয়েছে আমার কাছে। সবশেষে যদি বলি, বর্তমানে 50,000 টাকার কাছাকাছি এই ফোনটা যে প্যাকেজ অফার করছে, সেই হিসাবে এটা একটা ভালো ডিল। তবে আমার মনে হয় দামটা যদি আরও কিছুটা কমে আসে, তাহলে এটা সবার জন্য বাজারের সব থেকে সাজেস্টেবল একটা ফোন হয়ে যাবে। সো যারা মূলত পারফরমেন্স ও ব্যাটারি ব্যাকআপকে প্রায়োরিটি দেন, তারা এই ফোনটা নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।